১-১১-র সময় যারা রাজনৈতিক পরিবার থেকে সকলে হঠাৎ করে দেখি উধাও হয়ে গেল। কিছু মানুষ সিঙ্গাপুর, কিছু মানুষ দুবাই, অনেক মানুষ মালয়েশিয়া, সবাই পালিয়ে গেল। আমরা সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল, রাজনীতিবিদ যারা ছিল, এমপি যারা ছিল, সকলেই তখন কারাগারে। আমার ভাগ্যে লেখা ছিল যে আমি দেশ ছাড়িনি, তখন আমি বাংলাদেশেই ছিলাম। পুরা খালি মাঠের মধ্যে মনে হচ্ছিল একলা হাঁটছি। বাবা ছিল কারাগারে, তখন কার কাছে গিয়ে আশ্রয় নিব, কার কাছ থেকে উপদেশ নিব বুঝতে পারছিলাম না। রফিক বিন চৌধুরী এমন একজন ব্যক্তি ছিল যে ঘন ঘন কাশিমপুর কারাগারে চলে আসতো আব্বার সাথে দেখা করতে। তখন আমার নিজ চোখে দেখা হলো আব্বার সাথে তার সম্পর্কটা কীরকম, গভীরতাটা কী ছিল ওই সম্পর্কের, তখন বুঝতে পারলাম। পরবর্তীতে আমি চিটাগাং আসা শুরু করলাম, রাঙ্গুনিয়ায় আসতাম, রাউজানে যেতাম, ফটিকছড়িতে যেতাম। তো সবসময় এই প্ল্যান প্রোগ্রাম করার সময় রফিক চাচাকে ফোন করতাম যে চাচা এখানে যাচ্ছি, কার সাথে দেখা করা উচিত হবে। ওনার খালি মুখ দিয়ে একটা কথা, ওইখানে গিয়ে মুরব্বি খুঁজেন, তাহলে মুরব্বীদের সাথে গিয়ে কথা বলেন। আমার জন্য মুরব্বি ছিল রফিক বিন চৌধুরী, তখন ওনার কথা তো আর ফেলে দেওয়া যায় না। আস্তে আস্তে করে তার সাথে সম্পর্ক আমার হওয়া শুরু করলো। পরবর্তীতে অ্যারেস্ট করা হয়, এই মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়, তখন আবার একা হয়ে যাই। মাথার উপরে ছাদ ছিল না, মুরব্বি কেউ ছিল না। আবারও ফিরে গেলাম মরহুম রফিক বিন চৌধুরীর কাছে। ওনার হাত ধরে ধরে রাজনীতি শিখা। আব্বার কাছে যেতাম কারাগারে, আব্বার থেকে পরামর্শ নিতাম, ওই কথা গিয়ে তারপরে রফিক চাচাকে বলতাম। রফিক চাচা পরিচয় করিয়ে দেওয়া শুরু করলো আমাকে। ওনার আশেপাশে যারা ছিল, আব্বার পুরানো মানুষ যারা ছিল, আপনাদের সাথে উনি পরিচয় করিয়ে দিল। আজকে এখানে দাঁড়িয়েছি আপনাদের সাথে, আপনারা আমাকে চিনেন, হ্যাঁ সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হিসাবে চিনেন, কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিল রফিক বিন চৌধুরী। এই জিনিসগুলি আমি কোনো সময় ভুলতে পারবো না। শেষবার রফিক চাচার সাথে যখন আমার দেখা হয়, ওনার শারীরিক অবস্থা ভালো ছিল না। হাসি ঠাট্টা করলাম, উনি হঠাৎ করে রুমে গেল, রুমের থেকে একটা টুপি নিয়ে আসলো।